নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি আপনার এক নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেও বোধহয় বাংলার এতটা টেনশন হয়নি যতটা আজ রাতে টেনশন হচ্ছে। আজ রক্তচাপ বাড়িয়ে দেওয়ার রাত, আজ রাতটা গা ছমছমে রাত। আজ রাতটায় বারবার মনে হচ্ছে গা ছমছম, কি হয়, কখনো মজা কখনো বা ভয়। কারোর পৌষ মাস হবে, কারোর সর্বনাশ হবে, কেউ ধসে যাবে, কেউ একেবারে 1 থেকে 30-এ পৌঁছে যেতে পারে, কেউ হয়তো খাতাই খুলতে পারবে না, কেউ হয়তো ন্যাশনাল বা জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়ে যাবে। যাই হোক না কেন, সেমিনাল বলে একটা শব্দ আছে ইংলিশে, ঐতিহাসিক, যুগান্তকারী। সেই যুগান্তকারী বা ঐতিহাসিক একটা নির্বাচন শেষ হতে চলেছে। আমি জানি না এই নির্বাচন শেষ হওয়ার পরে 5 বছর পরে আবার হয়তো আমি এই নির্বাচন পাবো, আপনারা পাবেন, আপনারা ভোট দেবেন, আমি হয়তো ভোট কভার করব। কিন্তু এরকম একটি নির্বাচন, যে নির্বাচনটা আগামী ভারতবর্ষের 5 বছর নয় হয়তো 50 বছরের রূপরেখা তৈরি করে দেবে, এরকম নির্বাচন বোধহয় আমরা পাবো না। আবারও বলছি, টেনশন বাড়ছে, আমার বাড়ছে, আপনার বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদের টেনশন তো বাড়ছে, লেকিন টেনশন লেনে কা নেই। সেই টেনশনের যে মাঝামাঝি জায়গা রয়েছে, যেখানে একবার খতিয়ে দেখে নেওয়া যে আসলে কোন দিকে পাল্লা ভারী। আমি বারবার একটা কথা বলছি, চোরা স্রোত। এই চোরা স্রোত, আন্ডার কারেন্ট, লক্ষ্মীর ভান্ডারের আন্ডার কারেন্ট হোক বা সনাতন বিদ্বেষ সেটা ভালোভাবে না নেওয়ার আন্ডার কারেন্ট, যেদিকে আন্ডার কারেন্ট বা চোরা স্রোত যাবে, যেদিকে ঝাঁপিয়ে পড়বে চোরা স্রোত, তার উল্টো দিক কিন্তু বরবাদ হবে। আমি প্রথমে কয়েকটা এক্সিট পোল, রিপাবলিক বাংলা দুটি সংস্থা দিয়ে ভারতবর্ষে প্রথমবার ডাবল এক্সিট পোল করিয়েছে, অর্থাৎ প্রত্যেকে একটা সংস্থাকে দিয়ে এক্সিট পোল করায়, একটা সংস্থা, একটা এজেন্সি, একটা সার্ভে, একই ধরনের কিছু মানুষকে নিয়ে এই সার্ভেগুলো হয়। আমরা রিপাবলিক নেটওয়ার্ক 2টি সংস্থাকে দিয়ে এক্সিট পোল করিয়েছি এবং এই 2টি সংস্থার যে আউটকাম উঠে এসেছে সেইটা এই মুহূর্তে দেখব। ম্যাট্রিক্স যে সংস্থা রয়েছে তারা এই মুহূর্তে যেটা বলছে, একবার ঝালিয়ে নি, এই মুহূর্তে এটাই যদি বাস্তব হয়, আর কয়েক ঘন্টা তার মধ্যেই বুঝতে পারবো আমরা। মোট আসন 42, বিজেপি 21 থেকে 25, অর্থাৎ 21 থেকে 25-এর মধ্যে বিজেপি ঘোরাঘুরি করলে মানেটা বুঝতে পারছেন তো? 25টা ছেড়েই দিলাম, যদি 21 বা 22 হয়, যদি 21 বা 22 হয়, একটা লোকসভাতে 7টা করে বিধানসভার ম্যাজিক্যাল ফিগার ক্রস করে যাবে বিজেপি যদি 21 বা 22টা পায়। 25 হলে ছেড়েই দিলাম, 28, 30 অনেকে বলছেন, আমি জানি না, ভাবতেও পারছি না। তৃণমূল কংগ্রেস 20, 16 কোনটা হবে কেউ জানে না, 16, 20, 22, 23, 25। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এই সমস্ত কিছু ফেক, জানি না। আদার্স অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম, মোহাম্মদ সেলিম জিতে যাবেন অনেকে বলছেন অধীর চৌধুরী জিতে যাবেন, অনেকে এমনটাও বলছেন সৃজন ভট্টাচার্য যাদবপুরে জিতবেন বা সুজন চক্রবর্তী দমদমে জিতবেন। আসলে যেই জিতুন না কেন, একটা আসন বোধহয় বরাদ্দ থাকবে তৃণমূল এবং বিজেপির বাইরে। এবার আসি যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোট পার্সেন্টেজে। এই ভোট পার্সেন্টেজটা গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝুন। ভোট পার্সেন্টেজটা বাংলায় গুরুত্বপূর্ণ, তার একটা কারণ আছে। বিজেপি 2026-এর পালা বদলের সূচনা কি এই ভোট পার্সেন্টেজে? ধরে নি এক্সিট পোল আমাদের একেবারে পিন পয়েন্টে মিলে গেল, একেবারে পারফেক্টলি মিলে গেল, তাহলে এই 43.8%, ভালো করে বুঝুন, বিজেপি যদি 43.8% পায়, তৃণমূল যদি 42% পায়, বাকিরা যদি 5.7% পায়, বাকি মানে কারা? লেফট। কংগ্রেস যদি পায় 4.2 এবং আদার্স ধরে নিলাম আইএসএফ, এসইউসিআই, অন্যান্যরা 4.1 পায়। কে কাকে লস করলো, কে কার ক্ষতি করলো, ভালো করে বুঝুন, ভালো করে দেখুন। বিজেপি প্রায় 44% ভোট মানুষের পেয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে 44% ভোট যদি বিজেপি পায়, এই বামেরা যদি 5.7, ধরে নিলাম প্রায় 6% ভোট। এই যে বামেরা বারবার বলছে না, সিপিআইএম বারবার বলছে না বিপুল ভালো রেজাল্ট করবো, লাভের লাভ কি হলো ভাই?
না তুমি প্রধানমন্ত্রী হতে পারছো, না তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে, তুমি সাংসদও হতে পারবে না, কিন্তু এই 5.7% ভোট ধরে নিলাম তুমি তৃণমূল বিরোধী ভোট বিজেপির থেকে কেটে নিলে, বিজেপি প্রায় 50-এর উপরে পৌঁছে যেতে পারত। বামেদের ভোট ছেড়ে দিলাম, কংগ্রেসের ভোট খুব ইন্টারেস্টিং। কংগ্রেস এবং বামেরা যদি এবার বেশি ভোট পায়, বেশি শতাংশ ভোট পায়, বামেরা কিন্তু আবার অক্সিজেন পাবে। কিন্তু অক্সিজেন পেলেও লাভের লাভ বোধহয় একটাই হবে, বামেরা খুব সুন্দরভাবে বিজেপি বিরোধী ভোটটা কেটে দেবে, তৃণমূল বিরোধী ভোটটা কেটে দেবে, অর্থাৎ ভোট কাটুয়া সেই তকমাটা বামেরা আবার পেল। আইএসএফ আমার দেখার কৌতূহল, আইএসএফ এই 4.1-এর মধ্যে কত শতাংশ ভোট কাটে। আইএসএফ মানে আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আসলে নওশাদ সিদ্দিকী যার চেয়ারম্যান, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপুলভাবে তাদেরকে ভোট দেবে বলে একটা ধারণা করা হচ্ছে, প্রান্তিক সংখ্যালঘু সমাজ। সেই ভোটটা যদি 4.1 হয় তাহলেও তো তৃণমূল কংগ্রেসের জন্য এটা অস্বস্তির কারণ, কারণ তৃণমূল কংগ্রেস সবসময় বলে যে সংখ্যালঘুরা আমাদের সাথে আসে। এটা ভাবার বিষয়, আজ রাতে এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার বিষয়, কারণ কাল আমরা মোটামুটি এই সময় যখন জবাব চায় বাংলা করব তখন অ্যাকচুয়াল ফিগারগুলো পেয়ে যাবো। এবার তৃতীয় যে প্লাজমা, তৃতীয় যে অঙ্ক, তৃতীয় যে কাট দেখে নিই এই মুহূর্তে। কেন এই কথাগুলো বলছিলাম? এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দেশে জাত ভিত্তিক ভোট প্রাপ্তি। দেখুন একটা জিনিস খুব সুকৌশলে বামফ্রন্ট করে এসেছে যে বাংলায় নাকি জাত ভিত্তিক অর্থাৎ কাস্ট পলিটিক্স হয় না, ক্লাস পলিটিক্স হয়, অর্থাৎ শ্রেণীর লড়াই, শ্রেণী সংগ্রাম। সেটাকে কতটা ভুল প্রমাণিত করে বাংলার মানুষ হয়তো নিজের পক্ষটা নিজে নেবে। জাত ভিত্তিক যে ভোট প্রাপ্তি তাতে গোটা দেশে বিজেপি, দেখুন শিডিউল কাস্ট কমিউনিটির ভোট সবচেয়ে বেশি বিজেপি পাচ্ছে, শিডিউল ট্রাইব কমিউনিটির ভোট সবচেয়ে বেশি বিজেপি পাচ্ছে। ভয়ঙ্করভাবে যেটা বেশি পাচ্ছে তা হলো ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট, 59% ভোট বিজেপির পকেটে আসছে। রাহুল গান্ধী ওবিসি এবং অন্যান্য যা যা জিনিস নিয়ে ভাকা গড়া যা যা করার করুন, রিজার্ভেশনের দাবি করুন, কিন্তু ভোট পাচ্ছে কিন্তু ওবিসি, বিজেপি এবং মুসলিম সম্প্রদায়ের। এই 72% মানুষ দেশে এখনো মুসলিম সম্প্রদায়ের, তারা ভরসা রাখছেন কংগ্রেসের ওপর, 16% ভরসা রাখছেন অন্যান্য দলগুলোর প্রতি। মুসলিম সম্প্রদায়ের 12% মানুষ এখনো ভারতবর্ষে বিজেপির ওপর ভরসা রাখছেন। এই তো গেল অঙ্কের হিসেব, অঙ্ক কি কঠিন। কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো শুধু অঙ্কের ওপর ভিত্তি করে হয় না, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগের রাতের যে টেনশন, সেই টেনশন তো এমনি এমনি কমে যায় না। তো আজ জবাব চায় বাংলাতে সেই টেনশনের একটা রাত, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য। মুখে হয়তো প্রত্যেকে বলছে ডর কে আগে জিত হ্যায়, লেকিন কে জিতবে কে হারবে তার মাঝে সূক্ষ্ম 3টে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আজ ময়ূকের 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন ধরে ধরে আজ ময়ূক আপনাদের কাছে পৌঁছবে এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছে পৌঁছবে। প্রথম প্রশ্ন এই মুহূর্তে, ময়ূকের প্রশ্ন 1, শেষ ধাপেও হতে পারে কারচুপি। ত্রিস্তরীয় কারচুপি নাকি এই বাংলাতে হয়? নমিনেশনের সময় ধমকে চমকে ম্যানিপুলেট করে কারচুপি, ইলেকশনের সময় ভোটে কারচুপি, এবং যখন কাউন্টিং হবে তখনও শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন যে কারচুপি করার চেষ্টা করবে। নির্দিষ্ট একটি সংস্থার নাম, আইপ্যাক বলে একটি সংস্থার নাম তিনি বলেছেন পুলিশকে ব্যবহার করা হবে, প্রশাসনকে ব্যবহার করা হবে, প্রত্যেককে ভোট বুথ এবং ইভিএম পাহারা দিতে হবে। প্রত্যেকটি দল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই এক কথা বলছে, শেষ ধাপেও হতে পারে কারচুপি। এটা নিয়ে আমরা ডিবেট করব। প্রথমেই যে দুজন রয়েছে তাদের কাছে যাব এবং বাকি দুটো প্রশ্ন ঠিক তারপরে নেব। আমি প্রথমে নির্মাল্য মুখার্জি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মহানন্দা কাঞ্জিলাল আমার সঙ্গে রয়েছেন। নির্মাল্যদা, এই যে প্রশ্ন শেষ ধাপেও হতে পারে কারচুপি এবং সে কারণে সজাগ থাকতে হবে, ওই জাগতে রহোর মতন, এটা প্রত্যেকে এখন এটা করছেন। একটা সময় আমরা দেখতাম যে রাত পাহারার দল এক একটা দল থেকে নির্বাচিত করা হতো, এখন তো রাত পাহারার দল ইভিএম এ ভয়ঙ্করভাবে একটা ট্রেন্ডে পরিণত হলো এবার। মানে ধরুন এমন হতেই পারে যে এটা প্রিএম্প্ট করার জন্য এটা বলা হচ্ছে, মানে আগে থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা যেটা করা দরকার। কারণ একটা রিচ ট্র্যাডিশন রয়েছে, সব শাসকেরই থাকে, যে করে হোক কারচুপি করে ভোটটা জিতবো আর কি।
যখন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর তৃণমূলের ব্যাপারে যে বিষয়টা দাঁড়িয়েছে, তৃণমূলের উপর মানুষের বিশ্বাসযোগ্যতাটা অনেকটাই কমে এসেছে। এবং আমি যেটা আগেও কালকেও আপনাদের বলেছি, একটা সাইলেন্ট রেভলিউশন সেই কারণেই হয়ে গেছে, যেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও টের করে উঠতে পারেননি। এবং তার রিফ্লেকশনটা এই যে এক্সিট পোলগুলো আসছে, এবং কালকে যখন ভোট রেজাল্ট বেরোবে আপনি দেখতে পাবেন যে মানুষ প্রায় তৃণমূলের কোনো কথাই বিশ্বাস করেনি। এবং সেই কারণেই আগে থেকেই শুভেন্দু অধিকারীরা অত্যন্ত রকমে ভীষণ সতর্ক হয়ে গেছেন এবং হয়ে গিয়ে যেগুলো করণীয় সেই কাজগুলো করছেন। কারণ কারচুপির ব্যাপারটা সত্যি আপনি যেটা বলছেন ত্রিস্তরীয়ই হয় এবং করা যেতে পারে। সুতরাং যদি সেটা করা যেতে পারে, ওদের ন্যাচারালি ওনারা ওদের ভোট ব্যাংক এবং ভোট যেটা পেয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করবার সব কিছুই করবে একদম স্বাভাবিকভাবে। এখানে আমি কোনো আনন্যাচারালিটি দেখছি না। এতে কিন্তু ধরে, যদিও ইলেকশন কমিশন জানিয়েছে কারচুপি করার কোনো সম্ভাবনাই নেই, কেউ কিছু করতে পারবে না, সেই মতো তারা তো তাদের রোল তো পারফর্ম করবেই। কিন্তু অপোজিশন মানে যারা অপোজিশনে আছে তারা এনশিওর করবে যে রুলিং ক্লাস মানে স্পেশালি রুলিং পার্টি যেন কোনোভাবে ম্যানিপুলেশনটা করতে না পারে। মহানন্দজি, আপনি কি মনে করেন যে শেষ ধাপেও কি তৃণমূলের পক্ষ থেকে, আমি নির্দিষ্টভাবে দলের নাম বলছি, তৃণমূলের পক্ষ থেকে একটা চেষ্টা হবে যে কোনো না কোনোভাবে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, একটা চেষ্টা হবে যে লাস্টেও যদি কোনো ম্যানিপুলেশন, লাস্টেও যদি কোনোভাবে ইন্টিমিডেট করে বের করে দেওয়া যায় বিজেপি বা বামেদের কর্মীদেরকে, এটাও কি পসিবিলিটি আছে বলেই এত সতর্কতা নিচ্ছে এরা? হ্যাঁ, যবে থেকে রাজনীতির সঙ্গে রাজনীতি সব থেকে বেশি একটা মুনাফাযোগ্য প্রফেশনে পরিণত হয়েছে, তবে থেকে এই ট্রেন্ডটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ আমরা বারবার বলে এসেছি, নানা চ্যানেলে আলোচনা হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে সবথেকে বড় জিনিস হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর, সেটাকে রোধ করা যায় না। আমরা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষে আমরা ধনতন্ত্র সমাজতন্ত্রকে বাদ দিয়ে একটা গণতান্ত্রিক দেশ তৈরির লক্ষ্যে ভারতবর্ষকে নিয়ে এগিয়ে চলেছি। সেখানে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকবে, সেটাই কাম্য। তবে সেটা গণতন্ত্র, পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা দাবি করে থাকি। এখন যখনই, এবং ভোট হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড় ইনস্ট্রুমেন্ট, মানুষের কথা সেখানে উঠে আসবে, জনমত উঠে আসবে, সেটাকে দেখার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশন, একটি স্বশাসিত সংস্থা, সেটার পরিচালনা করা হবে রাজ্য পুলিশ, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, এত কিছু দিয়ে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই সন্ত্রাসযুক্ত ভোট আমরা দেখতে পাচ্ছি, মারামারি, মানুষের প্রাণ যাচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু কাম্য নয়। কাজে এই শেষ বেলায় অর্থাৎ ভোটের রেজাল্ট আসবে, আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে সুস্থভাবে মানুষের মতটা বেরিয়ে আসুক, সেখানে কোনো ম্যানিপুলেশন, কোনো কারচুপি যেন না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি সবকটা নির্বাচনেই কিন্তু এই অভিযোগগুলো আসছে। আমরা সাধারণ মানুষ কিন্তু ভীষণ কনফিউজড, কোনটা যে ঠিক, কোনটা যে ভুল, কোনটা যে কারচুপি করা হয়েছে ঠিক বুঝে উঠতে পারি না। আমরা জানি মানুষের রায় ঠিক মতো সামনে আসুক। একদম মহানন্দদি, আমি আপনার পাশেই একদম ছিলাম। স্টুডিও 1 আমাদের ইন্টিগ্রেটেড নিউজ কমপ্লেক্স থেকে আমরা লাগাতার সম্প্রচার করছি। আমি স্টুডিও 2 যেটা রয়েছে এই মুহূর্তে, ইলেকশন স্টুডিও 2, সেখানে আমাদের আরও রাজনৈতিক অতিথিরা রয়েছেন, তাদের কাছে যাচ্ছি। দেবজিৎ সরকার রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, সুকন্যাদি রয়েছেন আইনজীবী শাসক দলের পক্ষ থেকে। আমি দেবজিৎ দা আপনার কাছে আসছি। এটা একটা অদ্ভুত, মানে এবারের ইলেকশনের যুদ্ধের মতন দেখছি। শেষ ধাপেও যেন জনে জনে বলে দেওয়া হচ্ছে, ভাই সন্ধে না হওয়া অবধি কেউ বেরোবে না, কেউ সিট ছাড়বে না। মানে এরকম এটা কি হচ্ছে? এটা তো স্বাধীনতার প্রথম ইলেকশন নয়, এটা তো সিরিয়া নিকারাগুয়ার ইলেকশন নয়। এটা তার থেকেও খারাপ ইলেকশন। এর মানে যা চলছে তাতে তো সাউথ সুদানের মতন ইউএনও এনে না ভোট করাতে হয়, যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা পলিটিক্যাল সিনারিও এবং প্রত্যেক জায়গায় ইলেকশন সিনারিও অ্যাট অল। আমি যেটা বলতে চাইছি যে এছাড়া উপায় কী আছে, এবং এটাই তো স্বাভাবিক যে রাত্রির অবধি গণনা চলবে এবং সবাই থাকবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাইরে অন্য অন্য রাজ্যে, সেগুলো তো ভারতের মধ্যেই, ভারতের বাইরে তো নয়। কোথাও এরকম দেখেছেন নাকি এরকম গুলি গোলা বন্দুক, যে ভোট হয়ে যাবার পরেই 2 জন খুন, ভোট হয়ে যাবার আগে 9 জন খুন একই ইলেকশন প্রসিডিওর চলাকালীন, এবং ভোটের দিন প্রথম 4টে ধাপে একটুখানি তাও কম টম ছিল,
তারপরে একেবারে খুলে আম রাস্তায় নেবে ভাঙচুর, বিরোধীদের কণ্ঠরোধ করা, এগুলোতে কোনোদিন কেউ শোনেনি, বা অন্য অন্য রাজ্যের লোকেরা আর কি কোনোদিন শোনেনি। আমাদের এখানে না এলেই হলে আমরা অবাকই হতাম। তো এটারই শেষ পর্যায়ে এখন আমাদের কাটে কপাটে লড়া ছাড়া তো আর উপায় নেই। এই লড়াই হচ্ছে শেষ লড়াই, আর পারের লড়াই, শেষ যুদ্ধ আর শুরু। কমরেড, কি মনে হচ্ছে সুকন্যাদি, এটা তো মানে রাম বাম কংগ্রেস আইএসএফ মিলেমিশে আপনাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে, অঘোষিত একটা জোট হয়ে যাচ্ছে, যেখানে মানে কাউন্টিং সেন্টারে বোধহয় আমি জানি না, সেই চিত্র আমরা চেষ্টা করছি। নন্দীগ্রাম দেখে অভ্যস্ত, তাদের মনে হয়তো এরকম একটা আশঙ্কা হচ্ছে যে এইগুলো করতে হবে, এইখানে ভোট আটকাতে হবে, গণনাটা আটকাতে হবে। বিধায়ক তো শুভেন্দু অধিকারী, সেই জন্যই তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কাটা করছেন যে এরকম একটা কিছু হতে পারে, কারণ উনি হয়তো সেই ব্যাপারটাতে অভ্যস্ত আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন তাদের ভার্চুয়ালি তাদের কর্মীদেরকে কেন বলছেন যে প্রথম ধাপে যদি বিরোধীরা এগিয়ে যায় তাহলে কেউ যেন নিজেদের জায়গা কাউন্টিং সেন্টার না ছেড়ে বেরোয় গেছেন, গন্ডগোলটা সেখানেই খুব জোরদার হয়েছে। আচ্ছা, এই যে গন্ডগোল বা অশান্তি, সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই কাম্য নয়, আমাদের দলের পক্ষ থেকেও কাম্য নয়। কালকে যখন গণনা হবে শান্তিপূর্ণভাবে হোক, শান্তিপূর্ণভাবেই হবে আশা করি, এবং এটা আমাদের দল প্লাস বিরোধী দলের কাছ থেকেও আমাদের বিজেপির প্রার্থীরা যদি গণনা কেন্দ্রে না যায় তাহলে শান্তিপূর্ণ গণনা হবে, বিজেপির প্রার্থীরা যদি ভোটদান কেন্দ্রে না যান তাহলে শান্তিপূর্ণ রিগিং হবে, শান্তিপূর্ণ জালিয়াতি হবে, সবই শান্তিপূর্ণ হবে। এই শেষ দফা ভোটে সেটা সিপিএম প্রার্থী, সিপিএম এর লোকই হোক কি বরানগরের বিরোধী প্রার্থী হোক, যেখানে গেছে, কিন্তু কেউ বলতে পারবে না আমাদের কোনো প্রার্থী সেখানে গিয়ে কোনো রকম কোনো গন্ডগোল পাকিয়েছে। এবং এটাও দেখা গেছে সেইখানকার ভোটারই নয়, সেই অঞ্চলের লোকই নয়, উনি ব্যারাকপুর থেকে বরানগরে চলে ভোট সামলাতে, সেইখানে প্রতিবাদ, সেইখানে মানুষ প্রতিবাদ করেছে। শান্তির আবহাওয়া বজায় রাখুন, ব্যারাকপুর থেকে বরানগর, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সব শান্তিপূর্ণভাবেই হবে, শান্তিপূর্ণভাবে আমরা অন্তত দেখাচ্ছি। 21 থেকে 25 বিজেপি পাবে শান্তিপূর্ণভাবে, 16 থেকে 20 তৃণমূল কংগ্রেস পাবে শান্তিপূর্ণভাবে, 26-এর দোরগোড়ায় বিজেপি আসছে কিনা সেটাও আমরা নজর রেখেছিলাম কাল। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, একটি সংস্থার বিরুদ্ধে, যে সংস্থার নাম আইপ্যাক। একবার শুনে নি তিনি একটি ব্যক্তিগত সংস্থার বিরুদ্ধে কি বলছেন, এবং যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে, যে ব্রেকিং নিউজ, ভোট গণনায় ষড়যন্ত্রের অভিযোগ। বারবার শুভেন্দু অধিকারীরা আশঙ্কা করছেন যে কোনো না কোনোভাবে কিছু না কিছু ফন্দি ফিকির করবার চেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছে। গণনায় সাদা পোশাকের পুলিশকে ব্যবহার করার আশঙ্কা, ভোট গণনায় ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারী। গণনায় সাদা পোশাকের পুলিশকে ব্যবহারের অভিযোগ আমরা এর আগেও দেখেছি। বামফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন যে কোনোভাবে কোনো কন্ট্রাকচুয়াল বা কোনো ধরনের কোনো অস্থায়ী কর্মীকে যেন কাউন্টিকে না রাখা হয়, নির্বাচন কমিশনকে তারা নির্দিষ্টভাবে অনুরোধ করেছেন। ভুয়ো পরিচয়পত্র তৈরিতে দেওয়া হচ্ছে চাপ। শুভেন্দু অধিকারী একটি নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন, একেবারে জেলা শাসকদের নাকি চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। একবার শুনে নেব শুভেন্দু অধিকারী কি বলছেন। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। সন্ময়দা কি বলবেন? না, এই খবরটা আমি চমকাইনি। আমি গত দিন 3 আগে চুচুড়া থেকে একটা ফোন পেয়েছিলাম, আমার খুব পরিচিত এক ভদ্রলোক। বললেন যে সন্ময়দা, ডেটা এন্ট্রি অপারেটরদের সমস্ত ওখানকার ইনফরমেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে আই কার্ড তৈরি করানো হচ্ছে। তিনি নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখে আমাকে বলছেন ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে ডেটা এন্ট্রি অপারেটরদের আই কার্ড তৈরি হচ্ছে। আমি বলেছিলাম যে পারলে একটু ছবিগুলো তুলে আমাকে পাঠান। তারপর আমি দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং ডক্টর রথীন চক্রবর্তী করেছেন, এবং তারপর একটা রিপোর্টটা বেরিয়েছে যে কোনোভাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে। কিন্তু অস্থায়ী কর্মীদের দিয়ে এন্টায়ার মহিক আপনি বলুন তো, এন্টায়ার পঞ্চায়েত নির্বাচনে স্পষ্ট প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ ছিল অস্থায়ী কর্মীদের দিয়ে কোনোভাবে নির্বাচন করানো যাবে না। আই হ্যাভ থাউজেন্ডস অফ রেফারেন্সেস, আমি ডকুমেন্টগুলো কালেক্ট করে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে সমস্ত অস্থায়ী কর্মীদের থার্ড পোলিং, সেকেন্ড পোলিং, এমনকি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে রিক্রুট করে তাদের দিয়ে নির্বাচনটা করিয়েছিল। সে কেস এখনও পেন্ডিং।
আমি সেটাতে যাচ্ছি না। ময়ূক, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি। একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব যখন বলছেন তারা ক্ষমতায় রয়েছেন, তাদের হাতে পুলিশ রয়েছে, তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তাদের হাতে সমস্ত কিছু রয়েছে, এসিডিসিএল আছে, রাজ্য বিদ্যুৎ পর্ষদ আছে, সমস্ত কিছু আছে, সেই দলের সর্বোচ্চ প্রধান, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে 2,500 করে লোক নির্বাচন যেখানে কাউন্টিং হবে তার কিছুটা দূরত্বে সেখানে ডেপুট করে রাখতে হবে। একটা শাসক দল 42টা লোকসভা কেন্দ্রের একটা ভোটকে কেন্দ্র করে 5,000 লোক সমবেত করবেন একটা কাউন্টিং হলের সামনে, সেটা আবার ঘোষণা করবেন স্পষ্টত, সংবাদ মাধ্যমে বেরোবে। আমার তো প্রশ্ন, নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নেবে না এই যুবকের বিরুদ্ধে? একটা ক্রিমিনাল মাইন্ডসেটের যুবক। আমি বলছি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আর কি নোংরামি দেখবো? পঞ্চায়েত নির্বাচনের মৌলিক আমরা কি দেখিনি? দেখেছি নির্বাচন যেদিন কাউন্টিং যেদিন হচ্ছে সেদিনকে ছাপ্পা মারা হচ্ছে যে কিছু ভোট কম পড়েছে। ভোট কম পড়েছে বলতে কি আমরা কিছুটা হেরে যাচ্ছি, রিপ্লেস করার জন্য ছাপ্পা। তোমরাও দেখিয়েছো মিডিয়াতে সেটা। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় আলটিমেটলি এই পরিস্থিতি চললে ভাবতে হবে বাঙালিকে, বারবার করে বলছি যে আগামী দিনে এই বাংলায় ইনভেস্টমেন্ট হবে কিনা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে কিনা, আখেরে কার ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ময়দা, ঠিক এই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, বাকিদের প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, কিন্তু দ্বিতীয় প্রশ্ন ময়ূকের এই মুহূর্তে জবাব চায় বাংলাতে, একবার দেখে নেব। এই মুহূর্তে যে প্রশ্নটা আপনাদের সামনে আমি রেখেছি, এই প্রশ্নের উত্তর চাই। কাউন্টিংয়েও দম ধরে রাখলেই খেলা শেষ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হয়ে যাবে যদি কাউন্টিংয়েও যত চালাকি, শয়তানি, সমস্ত কিছু যদি রুখে দেওয়া যায়। তৃণমূল কংগ্রেসকে বারবার রুখে দেওয়া গেছে, বিরোধীরা বলছেন যদি এই কাজটা করে দেওয়া যায়। একটা নেচার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাউন্টিংয়ের দিন বিরোধী এজেন্টদেরকে বের করে দেওয়া। বারবার অভিযোগ উঠেছে, এই কাজটা করলে কি আদৌ যে খেলা হবে করা হয়, সেই খেলা শেষ হয়ে যাবে? কি বলছেন সন্ময়দা? না, বিষয়টা হচ্ছে আমি ময়ূক, আমি বারবারই বলছি আলটিমেটলি বাঙালির একটা জিনিস চিন্তা করা দরকার যে সমস্ত সিস্টেমটাকে পলিউট করছেন একজন ভদ্রমহিলা এবং তার পরিবার, পলিটিক্যাল পরিবার, তারা পলিউট করছেন। এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গত 13 বছরে আমরা একজন টাটাকেও দেখিনি, একজন আম্বানিকেও দেখিনি বাংলায় ইনভেস্টমেন্টটা করতে। আজকে নির্বাচনকে কেন্দ্র করে কি ঘটলো না, রেখা পাত্রর বিরুদ্ধে একটা ফলস অ্যালিগেশন দিয়ে তাকে জেলে পোড়ার চেষ্টা করা হচ্ছে। দুজন সাংসদ মানে হবু সাংসদ যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, জিততে পারেন, ডক্টর প্রণত টুডুর মতো একজন ডাক্তার, ওই ধরনের একজন আমি বলছি তৃণমূল কংগ্রেসের লোকজনের মুখ থেকে শুনেছি অত ভালো ক্যান্ডিডেট এই পশ্চিমবঙ্গে হতে পারে না ডাক্তার প্রণত টুডুর মতো মানুষ। তিনি গিয়েছেন না বুথে ইনভেস্টিগেশন করতে, দেখতে, সেখানে যখন জালিয়াতি হচ্ছে সেটা দেখতে গিয়েছেন। তার বিরুদ্ধে গড়বেতা থানা একটা এফআইআর করে দিল, ভাবতে পারেন? আজকে আমি ভাবছি এই জায়গায় দাঁড়িয়ে দুজন নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে যদি একটা রাজ্য পুলিশকে এই স্টেজে নামান, এই নির্বাচন চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পুলিশকে কোন স্টেজে নামাবেন? কোন রাজনৈতিক কর্মী, বিরোধী রাজনৈতিক কর্মী আর রাস্তায় থাকতে পারবেন বলুন তো? বাড়িতে থাকতে পারবেন? প্রত্যেকটা জায়গাতে মানে দেবজিৎ, আবারও বলছি, আপনারা রেজিমেন্টেড পার্টি, কিন্তু রেজিমেন্টেড পার্টিগুলো এমন একটা ন্যারেটিভ কেন সেট করে দেয়, মানে কিছুই হয়নি কিন্তু এখনো, কিন্তু আপনারা প্রত্যেককে মানে এই জাস্ট নির্বাচন শেষ হলো, একটু তো রেস্ট নেবে এজেন্টরা, একটু তো প্রার্থীরা রেস্ট নেবে, আপনারা প্রত্যেককে বলে দিচ্ছেন যে একেবারে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে কথা বলার দরকার সেভাবে কথা বলতে হবে কাউন্টিং সেন্টারে। এই তৃণমূল কংগ্রেসের যে সিস্টেম এই কদিন ধরে দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে, সেখানে গিয়ে সন্ময়দা যা বললেন যে বাইরে 5,000 লোকের জমায়, তুমি ভাবতে পারো ময়ূক একটা রাজনৈতিক দল বলছে আমি নির্বাচন গণনা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে 5,000 লোক রাখবো, মানে তার মানে বেরোলেই ওরা হাঙ্গামা করার জন্য করবে। এরপর আমি এটা চিন্তা করছিলাম, বিরোধী যারা এজেন্ট যারা বেরোবেন তাতে তো প্রাণ সংশয় হতে পারে, খুন হয়ে যেতে পারেন, অতীতে হয়েছে না এরকম। কে তা গ্যারান্টি দেবে? ওই যুবক কি গ্যারান্টি দেবে যে ক্রিমিনাল যুবককে এই সিদ্ধান্ত জানাচ্ছে? প্রত্যেকবার তো বলে যে কিছু হবে না, কিন্তু তারপরে তো ওখানেই সব থেকে বেশি ডায়মন্ড হারবার মডেল। এইবারে তো গতকাল মানে ডায়মন্ড হারবারে কি ভোট হয়েছে সেটা আপনাদের ক্যামেরা সব থেকে ভালো দেখিয়েছে। মই একটা কথা পরিষ্কার বলতে চাই যে এভাবে চলতে পারে না, আর এভাবে যারা চালাচ্ছে তাদের কাছে এটাই কিন্তু একটা পরিষ্কার বার্তা জনতার পক্ষ থেকে যাচ্ছে যে নির্বাচনে যদি ভবিষ্যতে কোনো বড় রকম অদল বদল হয় তাহলে কিন্তু মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজবে না বা জীবনানন্দের কবিতা শোনানোর জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। 5,000 লোককে ডেপুট করা কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না? ওনাদের নেতা এই কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের চ্যানেলেই
বললেন যদি কিছু ঘটনা ঘটে তাহলে পুলিশকে এবং আইপ্যাকের লোকেদের নাকি গণধোলাই হবে, মানে উস্কানিটা ওনারা দিয়ে দেবেন। বিরোধীরা যদি কণ্ঠ ছাড়ে তখন বলবে এই তো প্রতিবাদ করলো, কেন কণ্ঠ ছাড়লো বিরোধীরা, কেন মমতা ব্যানার্জি এই বললো ওই একটি ক্রিমিনাল যুবক। এখানকার বিজেপি যারা সমর্থক, বিজেপি যারা সমর্থক এবং বিজেপি যারা এখানে যারা আপনি কথাটা বলতে দিন, আপনারাই এখানে ঘোষণা করবেন কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয়, আপনারাই তাদের ইডি সিবিআই থেকে ভয় দেখাবেন, তখন সেগুলো সব ঠিক হচ্ছে। শুধু পুলিশ যদি আপনাদের এগেইনস্টে কোনো কেস করে সেটা পুলিশ খুব অন্যায় করে ফেলেছে, এই কথাগুলো এটাই তো বলেছে, আপনারা বলছে বলেনি ওই ক্রিমিনাল যুবক ক্রিমিনাল যুবক ক্রিমিনাল যুবক ক্রিমিনাল যুবক আপনি তাকে সাপোর্ট করছেন। আজকে একটা মানুষের প্রাণ গেলে আপনি দায়িত্ব নেবেন, ওই ক্রিমিনালকে দায়িত্ব নেবেন। ওটা একটা ক্রিমিনাল, ওটা একটা ক্রিমিনাল। পিসিকে সামনে রেখে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাচ্ছে। 5,000 লোককে সে বলছে নির্বাচন দপ্তরে বাইরে রাখতে আপনার লজ্জা হচ্ছে না? আপনি তো আইনজীবী, আপনি আইনজীবী তো, আমি তো আইনজীবী না, আপনি তো আইনজীবী। আপনি বলুন এটা পারমিসিবল, আইনে পারমিসিবল কিনা বলুন, আপনি বলুন, আপনি বলেন, আমি বলবো ক্রিমিনাল। ও তো ক্রিমিনাল, আবার বলছে ক্রিমিনাল যুবক, বাংলার কলঙ্কিত ক্রিমিনাল যুবক যে নির্বাচন কমিশনের দপ্তরে বাইরে 5,000 লোক রাখতে বলছে না। আপনাদের কোনো রিপেন্টেন্স নেই না? আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন এটা করা যায়, আপনি বলুন না করা যায় কিনা, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। ঠিক এই জায়গাতে আমি শান্ত হতে বলছি। আমি দুজনকে অনুরোধ করছি শান্ত হতে। আমি জানি এটা রক্তচাপ বেড়ে যাওয়ার রাত, ঠিক এই জায়গাতেই আমার তৃতীয় প্রশ্ন। আমি দুজনকে বেশ আমি ঠিক এই জায়গাতেই আমার তৃতীয় প্রশ্ন। বেশ আমি আপনাদের থেকে একদম সরে গিয়ে আমার যে তৃতীয় প্রশ্ন, সেই তৃতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। একদম এই তৃতীয় প্রশ্ন, বিরাট জয় পাবে বিজেপি, এই বিরাট জয় পাবে বিজেপি বলেই আসলে রক্তচাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আমি একদম সরাসরি নির্মাল্য মুখার্জি এবং মহানন্দা কাঞ্জিলাল দুজন আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে যেতে চাই এই প্রশ্নটা নিয়ে। কিছু একটা তো আঁচ পাচ্ছে, শুধু এক্সিট পোল নয়, তৃণমূল কংগ্রেস কিন্তু এক্সট্রা ভিজিল যাকে বলে, একটু বেশি সতর্ক হয়ে যাচ্ছে। কেন? হাওয়া কি বদলে গেছে? নির্মাল্যদা, এই চোরা স্রোতের কথা আমরা বারবার আলোচনা করেছি। আন্ডার কারেন্ট, বিজেপির পক্ষে আন্ডার কারেন্ট, সনাতনের পক্ষে আন্ডার কারেন্ট, সনাতন ধর্মকে যারা অসম্মান করে তাদের বিরুদ্ধে আন্ডার কারেন্ট। এই আন্ডার কারেন্টটাকে ঠিক করে যাচ্ছে, এই চোরা স্রোতের জন্যই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমি আপনাকে বলি যে চোরা স্রোতের কথা আপনি বলছেন, এই চোরা স্রোতের কথাটা আমি প্রথম থেকে বলে আসছি। সাইলেন্ট রেভলিউশন বলছি বারবার, নিঃশব্দ বিপ্লব হয়ে গেছে কথাটা আমি বারবার বলছি। এবং এটা যদি হয়ে গিয়ে থাকে, পুরো দায়িত্বটা মানুষের। এবং যেগুলো আজকে আমরা প্রিএম্প্ট করছি, পলিটিক্যাল পার্টিরা এগুলো করে থাকে, যারা বিরোধীরা তারা এগুলো করে থাকবেই। এবং কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো ইলেকশন কমিশন তাদেরকে বলে দেবে। আমি এটাকে খুব, যে আপনি যেটা মনে করছেন খুব গুরুত্ব দিয়ে দেখার মতো যে তৃণমূল কারচুপি করবেই, এইটা একটা, যেহেতু তৃণমূল একটা পার্টিকুলার প্রফেশনাল হেল্প নেয় এবং তৃণমূল এক্সিট পোলে পিছিয়ে পড়েছে, সুতরাং পিছিয়ে পড়াটাকে সে কভার আপ করার জন্য অনেক রকমের ছলচাতুরি করতে পারে, এইটা হচ্ছে একটা ধারণা। কিন্তু আমার বিশ্বাস মানুষের ওপর সাংবাদিক হিসেবে, আর আমার বিশ্বাস প্রতিষ্ঠানের ওপর, ইলেকশন কমিশনের ওপর। পুরো দায়িত্বটা ইলেকশন কমিশন, এবং তারা কিভাবে প্রোটেকশন দেবে সেটা তারা খুব ভালোভাবে জানে। এর জন্য কোনো রাজনৈতিক দলের কোনো হেল্পের প্রয়োজন নেই। রাজনৈতিক দলেরা তারা তাদের পারফরমেন্সটা রাখবে। এই যে ইভিএম বদলে দেওয়া, ভোট বাড়িয়ে দেওয়া, যে কথাগুলো শোনা যাচ্ছে, এই কথাগুলো আমি খুব অমূলক বলে মনে করছি। তার কারণ আমাদের এই গোটা ইলেকশন প্রসিডিওরটা এত ওয়েল প্রুফ এবং এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তাহলে সেইটাকে বাঁচানো একটা তাদেরই দায়িত্ব। দ্বিতীয় কথা, মানুষ যদি আপনাকে একটু রিবার্ট করছে, কটা ইভিএম চেঞ্জ করবেন? নির্মলদা দেবজিৎদা একটু রিবার্ট করছে আপনাকে। আমি আপনাকে একটা জিনিস অ্যাড করছি, নির্মলদা আরো ভালো বলতে পারবেন। বরানগর আর ভগবানগোলা দু জায়গাতে একই সঙ্গে প্যারালাল ইভিএম এ ভোট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অদ্ভুত ব্যাপার, লোকসভার সাপেক্ষে বিধানসভার ভোট কম পড়ছে। এটা কি করে সম্ভব? পাশাপাশি দুটো ইভিএম। আমি এই প্রশ্নটা
এই প্রশ্নটা আগের শোতে আপনি শোনেননি, এই প্রশ্নটা আমি তুলেছিলাম এবং তার একটা উত্তর দেওয়ারও চেষ্টা হয়েছে, সেটা আপনি একবার দেখে নিলে উত্তরটা পেয়ে যাবেন। কেন হয়েছে? 4-5টা ফ্যাক্টর রয়েছে। ভগবানগোলাতে 0.19% ডিফারেন্স আছে, আর বরানগরে 0.05% ডিফারেন্স আছে। হ্যাঁ, কেন? একই ইভিএম মেশিন, একটা লোকসভার জন্য একটা বিধানসভার জন্য। কেন ডিফারেন্সটা হলো সেটা 5টা রিজন আমরা বার করেছি, আগের শোতে সেটা হয়ে গেছে বলা, আমি আর ওই জন্য রিপিট করছি না। এটা নিয়ে একটা থ্রেডবেয়ার ডিসকাশন হয়েছে। আর যেখানে এখন ময়ূক প্রশ্নটা তুলছে, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে লাস্ট ফেজ, যেটা লাস্ট প্যাটার্ন, সেটা হচ্ছে আলটিমেটলি আমি যে ভোটটা পেলাম সেটা নিজের ঘরে তুলতে পারলাম কিনা। এটা দুটো ফ্যাক্টর আছে আমার কাছে। একটা হচ্ছে প্রতিষ্ঠান, যেটা ইলেকশন কমিশন, আর সেকেন্ড হচ্ছে মানুষ। মানুষ যদি ভোট দেয়, মানুষ যদি ঘুরে যায়, যেটা আমার ধারণা, অ্যান্টি ইনকামবেন্সিটা, একটু ধৈর্য ধরুন, যে সেই অ্যান্টি ইনকামবেন্সিটা কাজ করেছে বলে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, তার দলের ক্ষেত্রে থার্ড টার্মে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিনিসটা হচ্ছে এবং এটা হয়েছে, এবং যার ফলে মানুষ যদি ভোট দিয়ে থাকে, কোনো কিছু চুরি জোচ্চুরি ছল চাতুরি কিছু কাজ করবে না, সব প্রমাণিত হয়ে যাবে। নির্মলদা, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি নির্বাচনী আইনটা সবার থেকে আমাদের সবার থেকে অনেক বেশি ভালো জানেন। আমার একটা স্পেসিফিক প্রশ্ন, আপনি কাউন্টিং হলকে 5000 যুবক দিয়ে ঘেরানোটা, এটা আইনত বৈধ না অবৈধ? একটু স্পেসিফিক বলবেন। শুনুন, বৈধ এবং অবৈধতার প্রশ্ন আমি আবার আপনাকে বলছি, ইলেকশন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন। আপনি আমি অ্যাজ সিটিজেন্স অফ ইন্ডিয়া এটাকে আপনি অবজার্ভ করতে পারেন, কিন্তু এর জাজমেন্টের কোনো কোয়েশ্চেন আপনি তুলতে পারেন না, কারণ এখানে ইলেকশন কমিশন হচ্ছে রেফারি। আপনি মাঠে খেলতে নেমেছেন, আপনি যদি গোল খেয়ে যান, তাহলে রেফারি যদি গোল অ্যালাউ করে ইট ইজ আ গোল, আর যদি ডিসঅ্যালাউ করে ইট ইজ নট আ গোল। সো আই লিভ ইট টু দ্য ইলেকশন কমিশন টু প্রোটেক্ট এভরি পারসন। নির্মলদা, আমি মহানন্দা দিকে টস করছি। মহানন্দা দি, একটাই প্রশ্ন, এই চোরা স্রোতেই কি বদলে যেতে পারে অনেকগুলো ইকুয়েশন? কেন বলছি, একবার আপনাকে একটু পজ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কম্পালশন থেকে হিন্দু বিরোধিতা, কম্পালশন থেকে দুর্গাপুজোয় বিরোধিতা, কম্পালশন থেকে সনাতন ধর্ম বিরোধিতা করেন। হুমায়ুন কবিরদের কম্পালশন থেকে, শেখ শাহজাহানদের কম্পালশন থেকে কি বলেছিলেন আমাকে একবার শুনুন। কলকাতার হেদুয়ায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং বারবার খুব কনভিকশনের সাথে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় নেই, নিজেকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। मोदी जी 21 दिन हो गए, 3 हफ्ते। हुमायूं कबीर तृणमूल के जो एमएलए है उसने बोला था हिंदुओं को काट के भागीरथी में बहा देंगे। उसके बाद ममता बनर्जी ने तो ना नहीं बोला, उसके ऊपर रामकृष्ण मिशन भारत सेवाश्रम को इंसल्ट किया और इसके बाद बोला रामायण महाभारत सब कुछ खत्म हो जाएंगे, कुरान पुराण। लेकिन मेरा विकास का जो कहानी है वो खत्म नहीं होगा। ऐसा क्यों कर रहे ममता जी? देखिए, ममता जी की राजनीति इसी पर निर्भर है। वोट बैंक की राजनीति के लिए, वोट जिहाद के लिए वो लगातार रामनवमी पर प्रतिबंध लगाना, दुर्गा विसर्जन पर प्रतिबंध लगाना, कोई जय श्री राम बोले तो लड़ाई लड़ लेना, और वो परंपरा उनकी अपनी पार्टी के हर व्यक्ति में आई है। और इसलिए वो सभी हिंदुओं को डुबो देने की, बहा देने की, बोलने की हिम्मत कर रहे हैं। इससे बड़ा देश का कोई दुर्भाग्य नहीं हो सकता है। और नेशनल मीडिया जो आए दिन जो खान मार्केट गैंग है वो ऐसे ऐसे विषयों को उछालती है, उनके ध्यान में ये नहीं आता है कि इतना गंभीर मुद्दा है कि देशवासियों को गंगा में बहा देने की बातें हो रही है। ममता जी तो चुप है, उनकी पूरी गैंग चुप है। মহানন্দা কাঞ্জিলাল একটা হিন্ট দিন, আমরা তো খুব কনজারভেটিভ একটা নাম্বার দেখাচ্ছি 22 থেকে 25,
কিন্তু অনেকে আমাদের দর্শকদের মধ্যেই অনেকে, অভিজিৎ দে বলছেন, মদন পাতার বলছেন, বাপন কর্মকার বলছেন, শুভদীপ বাগদার, বিভিন্ন লোক, অরূপ চক্রবর্তী বলছেন, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বারবার যে ন্যারেটিভটা সেট করে দিয়ে গেছেন বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্ম বিরোধী, এইটা যদি, এই চোরাস্রোতটা যদি কাজ করে যায়, তবে আসলে 28-29টা আসনও হয়তো বিজেপি পেয়ে যেতে পারে এই সাডেন ড্রিফটের জন্য। দেখো, প্রথম কথা হচ্ছে যে ভারতীয় গণতন্ত্রে যদি ধর্মীয় মেরুকরণ একমাত্র ইস্যু হয়ে থাকে ভারতীয় রাজনীতির আঙিনায়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত মত। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে এটা কিন্তু বিধানসভা ভোট নয়। এবং একটু আগে নির্মাল্যদা যেটা বললেন যে অ্যান্টি ইনকামবেন্সি, বিধানসভা ভোটের আগে যদি অ্যান্টি ইনকামবেন্সি ভোটের রিফ্লেকশন লোকসভা ভোটে আসে, তাহলে বর্তমান শাসক দলকে কিন্তু সতর্ক হতে হবে, তাদের কাছে 2 বছর সময় আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে, যে পয়েন্টের ওপর ভিত্তি করে মানুষের রায় বেরিয়ে আসতে পারে তার প্রবাবিলিটিগুলো আমি বলছি। নাম্বার 1 হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্ট্রং পয়েন্ট ছিল জনকল্যাণমূলক কাজ, সেটা কতটা মানুষ অ্যাকসেপ্ট করছে বা এটাকে কতটা উন্নয়নের কাজ বলে মনে করছে। নাম্বার 2, শিল্পায়ন কিন্তু আসেনি, চাকরি কিন্তু তৈরি করা যায়নি, এখানকার ভালো ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, অন্যান্য স্টেটে চলে যাচ্ছে। নাম্বার 3, ভোটের সঙ্গে সন্ত্রাস মুক্ত করা যায়নি। নাম্বার 4, দুর্নীতি। এবং দুর্নীতিটা শুধুমাত্র 1-2 জায়গায় আটকে নয়, দুর্নীতি সারা পৃথিবীতে আছে, কিন্তু শিক্ষাক্ষেত্রের মতো জায়গাতেও দুর্নীতি। শিক্ষা হচ্ছে একটা সমাজের স্তম্ভ। আমার আপনার বাচ্চারা স্কুলে শিক্ষা নিতে যায়, সেই স্কুলে যদি শিক্ষার দুর্নীতি হয়, এবং পশ্চিমবঙ্গে মোর দ্যান 80% স্টুডেন্ট তারা গভর্নমেন্ট স্কুলে পড়ে, সেইখানে দুর্নীতি, মাস্টারমশাইদের ওপর আঙ্গুল তোলা হচ্ছে, তারা ভুয়ো শিক্ষক না ঠিক শিক্ষক। সমাজের কোন জায়গায় চলে গেছে এই দুর্নীতিটা? অ্যান্ড নাম্বার 4, অবশ্যই সন্দেশখালী ঘটনা, যেখানে মহিলাদের সংগ্রাম নিয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে। এবং আপনি বলছেন এগুলো সব এফেক্ট ফেলছে। কথা ময়ূক প্লিজ, যেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আইনে আছে যে যদি কোনো মহিলা তার সম্ভ্রম বা কোনো সমস্যা নিয়ে আইনের কাছে যায়, সেটাই গ্রহণযোগ্য বলে গ্রহণ করতে হবে, তাকে নিয়ে সমালোচনা করা যায় না। কিন্তু বর্তমান রাজনীতিতে সেটাও করা হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু মানুষ দেখছে, তার উপরই রায় হবে বলে আমার বিশ্বাস। সুকন্যাদি 30 সেকেন্ড। খুব ছোট্ট কথাই বলবো, মহানন্দাদির সাথে আমিও একমত। এই যে সারা দেশে যে একটা ধর্ম এখন ভাব চলছে, সেই জায়গাটাকে আমরা তীব্র প্রতিবাদ করছি। হিন্দু মুসলমান নিয়ে যেটা একটা যে ভেদাভেদ চলছে, সেটা আমরা তীব্র প্রতিবাদ করছি। আর মধুজন্দাদি যে একটা কথা বললেন, মধুজন্দাদি যে কথাটা বললেন যে মহিলারা যদি কমপ্লেন করতে যান, তাহলে সেটাকেই সত্যি বলে মেনে নেওয়া হবে। আমরা মনে করব সিং এর ক্ষেত্রে যাতে সেটা হয়ে থাকে, তাতে যাতে নাকি রেসলার যিনি মহিলাটি, তার কমপ্লেনটাকে মেয়ে হিসেবে ট্রিটমেন্ট করানো উচিত ছিল, এবং মণিপুরে যে কমপ্লেনটা হয়েছে সেটা আমরা কেউ ধর্ম করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন কোরআন পুরাণ সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের ফিরিস্তি দেওয়া শেষ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজেই কার্তিক মহারাজকে দাগিয়ে দিতে পারলেন। এগুলো বোধহয় অন্য ধর্মে সম্ভব নয়। ওই যে সফট টার্গেট হিন্দুদেরই শুধুমাত্র এই সমস্ত সেকুলার হওয়ার দায়। যাই হোক, এই মুহূর্তে সেকুলার নন সেকুলার এই সমস্ত কিছুর দিকে পরে নজর দেওয়া যাবে। এখন রাত পাহারা, বিরোধীরা রাত পাহারা দিচ্ছেন, এমনটাই তারা বলছেন যে ইভিএম মেশিন এবং কাউন্টিং সেন্টারের বাইরে বেরোনো চলবে না, একেবারে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। 2 প্রতিনিধি আমাদের এই মুহূর্তে রয়েছে, ভাস্কর রয়েছে এবং বিট্টু রয়েছে। এই মুহূর্তে জ্যোতিষ রায় কলেজ অর্থাৎ বিজয়গড় থেকে রয়েছে বিট্টু, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে রয়েছে ভাস্কর। আমি প্রথমে ভাস্করের কাছে যাই। ভাস্কর, এই মুহূর্তে চিত্রটা কিরকম এবং বিরোধীদের এই মুহূর্তে এনার্জি মুড কিরকম? দেখো, আজকের রাতটা কিন্তু আক্ষরিক অর্থে এই ব্লাড প্রেশার, রক্তচাপ বাড়ার রাত। কারণ ইভিএম বন্দি হয়ে রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ। রাত পোহালেই ভোট গণনা। তার আগে স্ট্রং রুমের ছবিটা দেখাবো। আমার ভিডিওস বিশ্বরূপ একটু ছবিটা দেখাও। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে রাখা হয়েছে, এবং একটি ইভিএমও যাতে মিসপ্লেস না হয়, একটি ইভিএমও যাতে অন্যত্র চলে না যায় বা বদল না হয়ে যায়, মূলত সেই বিষয়টা সুনিশ্চিত করা একদিকে যেমন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে
যারা বিরোধী রাজনীতি করেন তাদেরও লক্ষ্য। একদম এই জায়গা থেকে আমি বিট্টুর কাছে যাচ্ছি। বিট্টু, তুমি জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে এই কারচুপিগুলো করার জন্য আইপ্যাক থেকে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন লোকেদের ব্যবহার করার অভিযোগ, কিন্তু আমরা জানি ইলেকশন কমিশন ওয়াটার টাইট একটা সিস্টেম বানানোর চেষ্টা করছে। এই যে সন্দেহের বাতাবরণ এবং সত্যিই তো বিভিন্ন সময় ফাঁস গলে বেরিয়ে যেতে পারে, তার জন্য কি ব্যবস্থা, কি প্রিকশনস নিচ্ছে ইলেকশন কমিশন? দেখো, প্রথমত তোমায় জানাবো যে ত্রিস্তরীয় ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে প্রথম স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট পার্থ দেখাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগটা মূলত করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশন থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশ করানো হয়, এবং সেই মতোই যারা দেখতে পাচ্ছ ভেতরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে যাতে কোনো ব্যক্তি বাইরে না বেরিয়ে আসেন। অর্থাৎ এই মুহূর্তে লাইভ এক্সক্লুসিভ কেবলমাত্র রাজ্য পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্সের যারা বাহিনী রয়েছেন, এসএসবি, তারা পর্যন্ত সচিত্র পরিচয়পত্র খতিয়ে দেখছেন। তুমি দেখো যে কি কত ডিটেলসে সেই ছবি দেখা হচ্ছে এই মুহূর্তে, পরিচয়পত্রটা সেটা দেখতে পাচ্ছ। অর্থাৎ বিরোধী দলনেতা যে অভিযোগটা করছেন সেই ফুল প্রুফ সিকিউরিটি রয়েছে, কিন্তু তারপরেও দম রাখতে বলা হচ্ছে, কারণ অনেক কিছু এর মাঝেও বদমাইশি, শয়তানি, দুষ্টুমি করার চেষ্টা হবে। আমি এটাই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, এবং এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম কাউন্টিংয়ে দম রাখলেই জয় আসবে বিজেপির। এই মুহূর্তে ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে কে কত পার্সেন্ট ভোট দিয়েছেন এই মুহূর্তে দেখে নেব। এই মুহূর্তে ফেসবুকে 87% মানুষ বলছেন হ্যাঁ দমটা রাখতে হবে বিরোধীদের, দম রাখলেই বিরোধীদের জয়টা 100%, কারণ লাস্ট মোমেন্টেও অনেক কিছু দুষ্টুমি করার চেষ্টা হবে, ছোট ছোট ছেলেরা দুষ্টুমি করবে। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন দম রাখতে হবে? এই মুহূর্তে ইউটিউবে 90% মানুষ, বাংলার যারা রাজনৈতিক কর্মী তাদের বলছেন দম রাখুন, মাটি কামড়ে পড়ে থাকুন, একটাই দিন, তারপরে আবার 5 বছর পরে আসবে, দম রাখলেই অনেক খেলা ঘুরবে। এবং এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন? এক্স হ্যান্ডেলে 90% মানুষ বলছেন হ্যাঁ দম রাখুন, 10% মানুষ বলছেন না এমনিতেই মোটামুটি বিজেপির জয় হবে। বাংলার মানুষ আর কয়েক ঘন্টার মধ্যেই, আমি নিজে ভোর 6টা থেকে অন্যান্য সিনিয়র এডিটরদের সাথে এবং এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সাথে চলে আসবো রিপাবলিক বাংলায়। ভোর 6টা থেকে রাত 12টা সিনিয়র এডিটররা থাকবে একের পর এক প্রতিনিধি, এবং থাকবেন অর্ণব গোস্বামী বাংলার সবচেয়ে বড় কাভারেজ নিয়ে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে।